বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট, সফল হতে দরকার জিদ। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 17 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 17 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি। সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল কোশ্চেন পেপার 17, স্কুলের নাম যাদবপুর বিদ্যাপীঠ, স্যার প্রতীক মুখার্জি। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার প্রতীক মুখার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 50 মিনিটস, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে কিংস্টেল নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 3 যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডকে শান্তি ও সমৃদ্ধি দিতে পারতেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। ব্যারনরা রাজা আর্থারের প্রতি অসন্তুষ্ট ছিল কারণ তিনি ছিলেন ভদ্র ও ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনেভার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়েল। কর্নওয়েলের রাজকন্যা সুন্দরী লেডি গিনিভারকে তিনি বিয়ে করেন। অন দ্য ওয়েডিং ডে মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। বিয়ের দিন মার্লিন তাকে গাঢ় লাল ও নীল বর্ণে রাঙানো একটি ঝকমকে তাঁবুতে নিয়ে গেলেন। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটি মার্বেল পাথর দিয়ে তৈরি ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল রিচলি কার্ভড, কেপেবল অফ সিটিং 50 পিপল। তো ঘরের মাঝখানে 50 জন লোক বসার জায়গা সমন্বিত একটি বিশাল কারুকার্যময় গোলাকার ওক কাঠের টেবিল ছিল। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটি ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারপাশে রাজা আর্থারের একনিষ্ঠ নাইটরা বসতেন। দিজ নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকড। এই নাইটরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা অসহায়দের সাহায্য করবেন, দুর্বলদের প্রতি সহৃদয় হবেন আর দুষ্টের দমন করবেন। টু কিপ দেয়ার ভাউজ দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। তাদের প্রতিজ্ঞা রাখতে নাইটরা অগণিত বিপদসংকুল অভিযানে অংশগ্রহণ করেছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। তাদের সহৃদয়তা এবং মহানুভবতার কথা সারা দেশে ছড়িয়ে পড়ল। কিং আর্থার
ruled for many happy years and grew old with time. রাজা আর্থার বহু বছর সুখে রাজত্ব করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হন। Many of his trusted knights had perished during their adventures. তার অনেক বিশ্বস্ত নাইট তাদের অভিযানের সময় মারা যান। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. রাজা তার এক্সক্যালিবার নামক জাদু তরবারিটি এক বিশ্বস্ত নাইটকে দিয়েছিলেন। At the king's command, the knight threw the sword into the lake amid the plain of the sweet-smelling flowers. রাজার নির্দেশে ওই নাইট হ্রদের মিষ্টি গন্ধযুক্ত ফুলের সমতলে তরবারিটি নিক্ষেপ করলেন। A beautiful arm arose from the lake, caught the sword and disappeared into the green depths of water. একটি সুন্দর হাত হ্রদের মধ্যে থেকে উঠে এলো, তরবারিটি ধরল এবং জলের সবুজ গভীরে অদৃশ্য হয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। নাইট ফিরে এলেন এবং যা ঘটেছিল রাজাকে বললেন। কিং আর্থার স্মাইল্ড, রাজা মুচকি হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ। তিনি তার অনুচরদের নির্দেশ দিলেন তাকে যেন একটি বজ্রায় তোলা হয়। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট। সময়টি ছিল গোধূলি বেলা। উইথ টিয়ারফুল আইজ এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং অ্যাজ দ্য বার্জ সেলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান। চোখে জল নিয়ে প্রত্যেকেই বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন যখন অস্তমান সূর্যের অভিমুখে বজ্রাটি যাত্রা শুরু করলো। আর এইটুকু অংশ নেওয়া হয়েছে আ কিংস টেল নামক প্রজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, যখন তোমার কাছে টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে, আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে। দেখেছো লাইনটা? এই লাইনটা মানে এই পুরো এই মোটিভেটটা করেছে বিল গেটস। যখন তোমার কাছে টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে, আর যখন তোমার কাছে টাকা থাকবে না তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে। একদম সুন্দর লাইন, ঝাকাস লাইন। আর এই উক্তি বিল গেটসের। ওকে বন্ধুরা, এরপরে আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন বাংলা মানে সহ আলোচনা করে দেবো। প্রত্যেকটা আনসারেরও বাংলা মানে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো, তোমরা শুধু শুনে নাও। বন্ধুরা, প্রথম আছে এর দাগ। ডেসক্রাইব দ্য ফলোয়িং আইটেমস উইথ দ্য হেল্প অফ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ছকের মধ্যে দিয়ে আছে, এটা হচ্ছে একটা আইটেম বলা হয়েছে। এইটিতে 3টি কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 3টি কোশ্চেনকে বর্ণনা করতে হবে 1 নাম্বার করে 3 নাম্বার। ওকে, তো কী কী বর্ণনা করতে হবে? প্যাভিলিয়ন বর্ণনা করতে হবে, ফ্লোর মেঝে বর্ণনা করতে হবে এবং ওক টেবিলটা বর্ণনা করতে হবে। তো আমরা গল্প পড়ে যেটি শুনলাম, প্যাভিলিয়ন কেমন ছিল? প্যাভিলিয়ন ছিল রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, ক্রিমসন পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, পেইন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। লাল এবং গাঢ় নীল রঙের একটি চমৎকার গিল্ডেড প্যাভিলিয়ন। ওকে, নেক্সট, মেঝে কেমন ছিল? দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড। মেঝেটা ছিল মার্বেল পাথর দিয়ে তৈরি। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝে মার্বেল বাঁধানো ছিল। আর লাস্ট ছিল ওক টেবিল কেমন ছিল? হিউজ রাউন্ড রিচলি কার্ভড কেপেবল অফ সিটিং 50 পিপল। হিউজ রাউন্ড রিচলি কার্ভড কেপেবল অফ সিটিং 50 পিপল। একটি বিশাল গোলাকার সমৃদ্ধভাবে খোদাই করা 50 জন লোক বসতে সক্ষম। দেখেছো, একটি বিশাল গোলাকার সমৃদ্ধভাবে খোদাই করা 50 জন লোক বসতে সক্ষম, এরকম ছিল একটি ওক টেবিল। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 1। একটি কোশ্চেন আছে 1 নাম্বার। কোশ্চেনটা দেখে নাও। আর কোশ্চেনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু আনসার লেখা সুবিধা হবে, আর কোশ্চেন বুঝতে না পারলে তাহলে কিন্তু আনসার তোমরা লিখতে পারবে না। আর আমি তোমাদের প্রত্যেকে বলবো, যাই আনসার লেখো না কেন কোশ্চেনগুলো সাজিয়ে আনসার লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবে নাম্বারটা পাবে। ওকে, তো কোশ্চেনটি এখানে দেওয়া আছে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য নাইট threw the sword into the lake? What happened when the knight threw the sword into the lake? নাইট যখন হ্রদে তলোয়ার নিক্ষেপ করেছিল তখন কী ছিল? মানে যখন রাজার আদেশে তার বিশ্বস্ত
অনুগামী বলবো না, তার বিশ্বস্ত যোদ্ধা যখন হ্রদে তলোয়ারটা নিক্ষেপ করেছিল বা ছুঁড়ে দিয়েছিল, তখন কী হয়েছিল? তখন একটি সুন্দর হাত তলোয়ারটা নিয়ে ডুবে পড়েছিল। তো সেটাই লিখতে হবে। তো কোশ্চেনটা দেওয়া আছে আগে কোন ঘটনা ঘটছে, আগে সে তলোয়ারটা ছুঁড়ুক তো, তারপরে তো হাতটা ধরবে, তাই না? তাহলে আগের ঘটনাটা লিখতে হবে। আগের ঘটনা লিখবে তোমার এখান থেকে, হোয়েন দ্য নাইট থ্রিউ দ্য সোড ইনটু দ্য লেক। হোয়েন দ্য নাইট থ্রিউ দ্য সোড ইনটু দ্য লেক, ঠিক আছে? আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, কট দ্য সোড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার। বুঝতে পেরেছ? তো এই লাইনটা প্যাসেজে কোথায় আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে কোথায় লাইনটা দেওয়া আছে। ওকে, একদম লাইনটি দেওয়া আছে। তোমরা যদি প্যাসেজ দেখে দেখে লেখো না, তাহলে এখান থেকে লিখতে শুরু করবে, অ্যাট দ্য কিংস কমান্ড দ্য নাইট থ্রিউ দ্য সোড ইনটু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স থেকে শুরু করে একবারে এতদূর পর্যন্ত লিখতে হবে। অনেকটা বড় হচ্ছে কিন্তু ভালো লেখা হবে না, সুতরাং তোমরা লিখতে যেও না। আমি তোমাদের যেটুকু দেখিয়ে দিচ্ছি তোমরা সেটুকু লিখবে, একদম সুন্দর লেখা হবে। তো তোমরা কোশ্চেনটা প্রথমে টানবে, হোয়েন দ্য নাইট থ্রিউ দ্য সোড ইনটু দ্য লেক, আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, কট দ্য সোড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার। ওকে, মানে দেখে নাও, নাইট যখন হ্রদে তলোয়ার নিক্ষেপ করেছিল, তখন হ্রদ থেকে একটি সুন্দর হাত উঠে এসেছিল, তলোয়ারটি ধরেছিল এবং জলের সবুজ গভীরতায় অদৃশ্য হয়ে গিয়েছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে সিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য হেল্প অফ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। নিচেতে একটি চার্ট আছে, চার্টটিতেই 4টি কোশ্চেন আছে, আর 4টি কোশ্চেন টেক্সট থেকে নিয়ে ইনফরমেশান নিয়ে পূরণ করতে বলেছে। তো আগে চার্টটি দেখে নাও, কী কোশ্চেন কী চার্ট আছে, এবং চার্টটিতে 4টি কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। তো দেখে নাও চার্টটি কী বলা আছে। চার্টটি হলো কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। দেখো, 2টো কোশ্চেন দেওয়া আছে কজের ঘরে, আর 2টি কোশ্চেন দেওয়া আছে ইফেক্টের ঘরে। মানে যদি কজের ঘরে কোশ্চেন থাকে তাহলে ইফেক্টের ঘরে আনসার লিখতে হবে, ইফেক্টের ঘরে কোশ্চেন থাকলে কজের ঘরে আনসার লিখতে হবে। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। কোশ্চেনটি আছে কজের ঘরে। কিং আর্থার ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। কিং আর্থার ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট মানে দেখে নাও, রাজা আর্থার ছিলেন ভদ্র ও ন্যায়পরায়ণ। রাজা আর্থার ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ, তার ফলে কী হয়েছিল? তার ফলে দেখে নাও কী হয়েছিল আনসারটি, তার ফলে দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার। তার ফলে হয়েছিল কি জানো তো? দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার। লোভী ব্যারনরা রাজা আর্থারের উপর অসন্তুষ্ট ছিল। আমাদের কোশ্চেন ছিল কিং আর্থার ওয়াজ জাস্ট অ্যান্ড ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট। রাজা আর্থার ছিল ভদ্র এবং ন্যায়পরায়ণ, তার ফলে কী হয়েছিল? তার ফলে হয়েছিল দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার। লোভী ব্যারনরা রাজা আর্থারের উপর অসন্তুষ্ট ছিল। নেক্সট, দ্বিতীয় কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে, দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার। নাইটরা অগণিত বিপজ্জনক কার্যক্রম গ্রহণ করেছিল। নাইটরা অগণিত বিপজ্জনক কার্যক্রম গ্রহণ করেছিল, এটা হচ্ছে ফলাফল। তা কেন গ্রহণ করেছিল? কারণটা দেখে নাও। তার কারণ দেখে নাও তোমরা। তার কারণ এখানটা কোশ্চেনটার আনসারটা লেখার আগে এখানটা একটা লেখাবে বিকজ। হ্যাঁ, বি ইজ, তার কারণ BECAUSE। বিকজ লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। বিকজ দিজ নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকড। বিকজ দিজ নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টেল টু দ্য উইক অ্যান্ড টু পানিশ দ্য উইকড। বিকজ কারণ এই নাইটরা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অসহায়দের সাহায্য করবে, দুর্বলদের প্রতি নম্র হবে এবং দুষ্টুদের দমন করবে, তাই না? তো আমাদের কোশ্চেনটি ছিল ইফেক্টের ঘরে। কোশ্চেনটি ছিল দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস জার্নি। মানে যোদ্ধারা দুঃসাহসিক কাজ নিয়েছিল। তার কারণটি কি? কারণ তারা প্রতিজ্ঞা দিয়েছিল যে তারা সাধারণ মানুষদের সাহায্য করবে, যারা ন্যায় তাদের সঙ্গে ন্যায় বিচার করবে, যারা দুষ্টু তার সঙ্গে দুষ্টু বিচার করবে। ওকে বন্ধুরা, এরপর আছে কোশ্চেন নাম্বার 3। আর তৃতীয় কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরেতে। দ্য নাইট থ্রিউ দ্য সোড ইনটু দ্য লেক। দ্য নাইট থ্রিউ দ্য সোড ইনটু দ্য লেক।
যোদ্ধা তরবারিটিকে হ্রদের জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। যোদ্ধা তরবারিটিকে হ্রদের জলে ছুঁড়ে ফেলেছিল। তার কারণ কি? তার কারণ দেখে নাও। তার কারণ বিকজ। হ্যাঁ, কোশ্চেনটির আনসারটি লেখার আগে একটা বিকজ দিয়ে দেবে। বিকজ দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু দিলে ভালো হয়। ওকে, বিকজ CAUSE বিকজ many of his trusted knights had perished during their adventure হয়েছে, and the king commanded the knight to throw the sword into the lake. তার অনেক বিশ্বস্ত নাইট তাদের দুঃসাহসিক অভিযানের সময় মারা গিয়েছিল এবং রাজা নাইটকে তলোয়ারটি হ্রদে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওকে, তো কোশ্চেন কী ছিল? কোশ্চেন ছিল যোদ্ধা ওই তরবারিটিকে হ্রদের জলে ফেলে দিয়েছিল। কেন? কারণ রাজা আদেশ দিয়েছিল। কেন আদেশ দিয়েছিল? কারণ তার যুদ্ধে, মানে সে এত যুদ্ধ করেছে, তার সৈন্যরা এত যুদ্ধ করেছে, যুদ্ধের পরে অনেক সৈন্যকে সে হারিয়েছে, তারপরে সে দুঃখ অনুভব করেছে এবং সে নির্দেশ দিয়েছিল যে এটাকে জলে ছুঁড়ে ফেলে দেবে। এর আর কাজ নাই, যুদ্ধ শেষ হয়ে গেছে, রাজা বয়স হয়ে গেছে, সুতরাং তার এটা আর কাজ নাই, তাই সেটা ছুঁড়ে ফেলে দিতে বলেছিল। তো বিকজ, কারণ মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস had perished during their adventure and the king commanded the knight to throw the sword into the lake. আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেনটি আছে কজের ঘরতে। কোশ্চেনটি বলা আছে দ্য বার্জ সেলড উইথ দ্য ওল্ড কিং টুয়ার্ডস দ্য সেটিং সান। দ্য বার্জ সেলড উইথ দ্য ওল্ড কিং টুয়ার্ডস দ্য সেটিং সান মানে দেখে নাও। মানে হলো সূর্যাস্তের সাথে নৌকা রাজাকে নিয়ে রওনা দিল। সূর্যাস্তের সাথে নৌকা রাজাকে নিয়ে রওনা দিল, এটা হচ্ছে কোশ্চেনের মানেটা। ওকে, তাহলে তার ফলে কী হলো? তার ফলে সমস্ত তার প্রজারা কাঁদতে শুরু করেছিল, তাই না? তো আনসারটি হবে হুইথ, একদম শেষ লাইনটা আনসার, হুইথ টিয়ারফুল আইজ এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং। হুইথ টিয়ারফুল আইজ এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং। চোখে জল নিয়ে সবাই বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন। আমাদের কোশ্চেন ছিল রাজা নৌকায় করে যাত্রা শুরু করে দিলেন সূর্যাস্তের সময়, তার ফলে কী হলো? তার ফলে সমস্ত মানুষ কেঁদে তাকে বিদায় জানালো। তো আনসার হবে হুইথ টিয়ারফুল আইজ এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং। চোখে জল নিয়ে সবাই বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন। বন্ধুরা, সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শোধরাতে, কিন্তু কখনো হাল ছাড়ে না। এ কথা বলেছে কনরাড হিল্টন। কি বলা আছে? সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে ভুল শোধরাতে, কিন্তু কখনো হাল ছাড়ে না। এই কথা বলেছে কনরাড হিল্টন। বন্ধুরা, এরপরে আছে আনসিন। খুব সুন্দর একটি ছোট্ট পাড়া, খুব সুন্দর আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি পড়ে শোনাবো এবং আনসিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ওয়ার্ডের মানে পার্ট অফ স্পিচ লিখে রেখেছি, তোমরা দেখে নেবে, তোমরা শিখতে পারবে। ওকে, তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আমি আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউনস ডু নট থিঙ্ক দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্ট। শহর নগরে বসবাসকারী মানুষ মনে করে না বনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে। দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ফরেস্ট আর অ্যাট এ ডিস্টেন্স ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ। এই কারণে বনগুলি শহর থেকে অনেক দূরে অবস্থিত হচ্ছে। বাট দে আর শিওরলি ডিপেন্ডেন্ট অন ফরেস্ট ফর টিম্বার হুইচ ইজ নাথিং বাট দ্য উড ইউজড ইন বিল্ডিং হাউসেস, রেলওয়ে স্লিপার্স, শিপস, প্লাউজ, পেপার অ্যান্ড মেনি আদার থিংস। তবে কাঠের জন্য তারা নিশ্চিতভাবে বনের ওপর নির্ভরশীল, যা ঘর তৈরিতে ব্যবহৃত কাঠ, রেলের স্লিপার, জাহাজ, নাঙল, কাগজ এবং আরও অনেক কিছু ছাড়া কিছুই না। ইন দ্য পাস্ট দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ উড। আগে কাঠের অভাবের ভয় ছিল না। বাট থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাজ ক্রিয়েটেড স্কেয়ারসিটি অফ ফায়ারউড, এরোডেড সয়েল অ্যান্ড মেড ফার্টাইল ল্যান্ড আনপ্রোডাক্টিভ। কিন্তু নির্বিচারে গাছ কাটার ফলে কাঠের অভাব হচ্ছে, মাটি ক্ষয় হচ্ছে এবং উর্বর জমিকে অনুর্বর করে তুলছে। উই ক্যান হাউ এভার মিট দ্য ডিমান্ড ফর ফায়ারউড, চেক সয়েল ইরোশন অ্যান্ড মেক আনপ্রোডাক্টিভ ল্যান্ড productive through intensive planting program and by increasing awareness among the common people of saving more trees. কিন্তু
আমরা নিবিড় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এবং আরও গাছ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জ্বালানি কাঠের চাহিদা মেটাতে, মাটির ক্ষয়রোধ করতে এবং অনুৎপাদনশীল জমিকে উৎপাদনশীল করে তুলতে পারি। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো আলোচনা শুরু করছি। প্রত্যেকটা কোশ্চেন আনসার বাংলা মানে সহ তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা শুধু দেখে নাও। প্রথম আছে এর দাগ। টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, থটলেস felling of trees has created scarcity of firewood. Thoughtless felling of trees has created scarcity of firewood. অবিবেচক রূপে গাছ কাটার ফলে জ্বালানি কাঠের অভাব সৃষ্টি হয়েছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 2, people who live in cities and towns do not think they have any connection with the forest. People who live in cities and towns do not think they have any connection with the forest. শহরে বসবাসকারী লোকেরা মনে করেন না যে তাদের সাথে গাছপালার কোনো সম্পর্ক রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ 2 × 2 = 4। বন্ধুরা, দুটি কোশ্চেন আছে, সংক্ষেপে আনসার লিখতে হবে, 2 নম্বর করে 4 নম্বর। নাম্বার 1, হোয়াই ইজ উড সো ইম্পর্টেন্ট টু মডার্ন ম্যান? হোয়াই ইজ উড সো ইম্পর্টেন্ট টু মডার্ন ম্যান? আগে মানেটা দেখে নাও। আধুনিক মানুষের কাছে কাঠ কেন এত গুরুত্বপূর্ণ? আধুনিক মানুষের কাছে কাঠ কেন এত গুরুত্বপূর্ণ? তো বন্ধুরা, এই কোশ্চেনের আনসারগুলো তোমরা আনসিন যে প্যাসেজটা আছে না, ওই আনসিন প্যাসেজ থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো বা কোশ্চেন সাজিয়েও লিখতে পারো। আমি তোমাদের এখানে দুভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম দেখাচ্ছি প্যাসেজ থেকে কোনটা আনসার হবে, কোন লাইনটা আনসার হবে। তো প্যাসেজ থেকে তোমরা যদি লিখতে শুরু করো, বাট দে আর শিওরলি ডিপেন্ডেন্ট, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লিখলি আনসার। ওকে, আর কোশ্চেন সাজিয়ে যারা লিখতে চাও তাদেরকে আমি বলছি তোমরা এইভাবে লিখবে। কেমনভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। কোশ্চেন ছিল হোয়াই ইজ উড সো ইম্পর্টেন্ট টু মডার্ন ম্যান, তাহলে কোশ্চেন সাজাবে। কোশ্চেনটা সাজালে হবে উড, তারপরে ভার্ব বসবে ইজ। উড ইজ সো ইম্পর্টেন্ট টু মডার্ন ম্যান বিকজ, কারণ। তারপরে দেখো কি লেখা আছে, বিকজ কারণ দ্য উড ইজ ইউজড, ব্যবহার করা হয় ইন বিল্ডিং হাউসেস, রেলওয়ে স্লিপার্স, শিপস, প্লাউজ, পেপার অ্যান্ড মেনি আদার থিংস। ওকে, তাহলে লিখবে উড ইজ ইম্পর্টেন্ট টু মডার্ন ম্যান বিকজ দ্য উড ইজ ইউজড ইন বিল্ডিং হাউসেস, রেলওয়ে স্লিপার্স, শিপস, প্লাউজ, পেপার অ্যান্ড মেনি আদার থিংস। আধুনিক মানুষের কাছে কাঠ এত গুরুত্বপূর্ণ কারণ বাড়িঘর, রেলের স্লিপার, জাহাজ, নাঙল, কাগজ এবং আরও অনেক কিছু তৈরিতে কাঠ ব্যবহার করা হয়। নেক্সট নাম্বার 2, হাউ ক্যান উই সেভ ট্রিজ? হাউ ক্যান উই সেভ ট্রিজ? কীভাবে আমরা গাছ বাঁচাতে পারি? কিভাবে আমরা গাছ বাঁচাতে পারি? কিভাবে দেখো তো, জানো তো আমরা কিভাবে গাছ বাঁচাতে পারি? আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। আমরা কিন্তু সকলে এটা নিজের ভাষায় লিখতে পারবো। তো তোমরা এখান থেকে লিখতে শুরু করবে। এই পুরো শেষের প্যাসেজটা না দেখে দেখে পুরোটা লিখে দেবে। উই ক্যান হাউএভার থেকে শুরু করে একবারে সেভিং মোর ট্রিজ পর্যন্ত লিখে দিলে আনসার। এবার তোমরা যারা সাজিয়ে লিখতে চাও তাদেরকে বলছি তোমরা কেমনভাবে লিখবে। দেখো, কোয়েশ্চেন সাজাবে, কোয়েশ্চেন সাজাবে উই, তারপরে ক্যান বসবে। উই ক্যান সেভ ট্রিজ থ্রু ইন্টেন্সিভ প্লান্টিং প্রোগ্রাম অ্যান্ড বাই ইনক্রিজিং অ্যাওয়ারনেস অ্যামাং দ্য কমন পিপল অফ সেভিং ট্রিজ। বুঝেছো? তো তোমরা লিখবে উই ক্যান সেভ ট্রিজ থ্রু ইন্টেন্সিভ প্লান্টিং প্রোগ্রাম অ্যান্ড বাই ইনক্রিজিং অ্যাওয়ারনেস অ্যামাং দ্য কমন পিপল অফ সেভিং মোর ট্রিজ। আমরা নিবিড় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এবং আরও গাছ সংরক্ষণে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গাছ বাঁচাতে পারি। ওকে বন্ধুরা, ভালো মানুষ খুব ধীরে না বলে, ভালো মানুষেরা না খুব ধীরে না বলে, মানে বোঝার পর না বলে। আর যারা বুদ্ধিমান মানুষ তারা চট করে না বলে দেয়। ওকে, এটা হচ্ছে প্রাচীন গ্রিক প্রবাদ। ভালো মানুষেরা খুব ধীরে, মানে খানিকটা বুঝবে, বোঝার পর বলবে না।
কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা ফট করে বলে দেবে না। ওকে, এটা হচ্ছে প্রাচীন গ্রিক প্রবাদ। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 দাগের এ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন 1:2 = 2। বন্ধুরা, এখানে দুটি ন্যারেশন দেওয়া আছে, 1 নাম্বার করে 2 নম্বর। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1। হি সেড টু মি আই হ্যাভ কিল্ড দ্য টাইগার। হি সেড টু মি আই হ্যাভ কিল্ড দ্য টাইগার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা, স্টপ দেওয়া আছে, কোটেশন শুরু হয়েছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, বাংলা মানে দেখে নাও। সে আমাকে বলেছিল আমি বাঘটিকে মেরেছি। দেখেছ, সে আমাকে বলেছিল আমি বাঘটিকে মেরেছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু থাকলে টোল্ড বসে। হি টোল্ড মি, কোটেশন তোলার জন্য দ্যাট বসে। এখানে আই আছে, স্পিচের সাবজেক্ট আই। আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে হচ্ছে ফার্স্ট প্লেসের পরিবর্তে বসবে। ফার্স্ট প্লেসে কি আছে? হি। হি এর জন্য হি বসবে, তাহলে হি বসলো। তারপরে হ্যাভ কিল্ড আছে কোটেশনের মধ্যে, হ্যাভ কিল্ড প্রেজেন্ট পারফেক্ট, তার মানে পাস্ট পারফেক্ট হবে হ্যাড কিল্ড দ্য টাইগার। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কিল্ড দ্য টাইগার। সে আমাকে বলেছিল যে সে বাঘটিকে মেরেছিল। নেক্সট, নাম্বার 2। রিতা সেড টু মি আই টক টু ইয়োর ফাদার ইয়েস্টারডে। রিতা সেড টু মি আই টক টু ইয়োর ফাদার ইয়েস্টারডে। রিতা আমাকে বলেছিল আমি গতকাল তোমার বাবার সাথে কথা বলেছি। রিতা আমাকে বলেছিল আমি তোমার বাবার সাথে গতকাল কথা বলেছি। তো এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্সের গঠন দেখতে পাও না, অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে সেড টু তাহলে টোল্ড বসবে। রিতা টোল্ড মি, দ্যাট বসলো কোটেশন তোলার জন্য। এবার দেখো স্পিচের সাবজেক্ট আই আছে, একই ব্যাপার, আই ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে পরিবর্তে বসে। ফার্স্ট প্লেসে আছে রিতা, রিতা মেয়ে, তার জন্য বসবে সি। টকড পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হবে হ্যাড টকড টু ইয়োর, সেকেন্ড পার্সন, সেকেন্ড প্লেসে কি আছে? মি, মাই। ইয়োর মানে তোমার, মাই মানে আমার বাবা, মাই ফাদার, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে। রিতা টোল্ড মি দ্যাট সি হ্যাড টক টু মাই ফাদার দ্য প্রিভিয়াস ডে। রিতা আমাকে বলেছিল যে সে আমার বাবার সাথে কথা বলেছিল। ওকে বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজেস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। বন্ধুরা, এখানে দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স দুটো পড়তে বলেছে এবং এই সেন্টেন্স দুটোর মধ্যে থেকে সাবঅর্ডিনেট ক্লজ খুঁজে বার করতে বলেছে এবং কোন ক্লজে আছে সেই ক্লজের নামটা লিখতে বলেছে। দুটি আছে, 2 নম্বর করে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1 ফার্স্ট, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ। আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ মানে দেখে নাও, আমি আশা করি যে আমি একটি পুরস্কার পাবো, আমি আশা করি যে আমি একটি পুরস্কার পাবো। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা জানো তো? এখানে সাবঅর্ডিনেট ক্লজ মানে এসসি, দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ। দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আমি লিখে দিলাম এসসি। এসসি মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পারলে না? দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এই ক্লজটার নাম নাউন ক্লজ গো, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, নাউন ক্লজ লিখে দিলাম। ওকে, নাউন ক্লজ। দ্যাট আছে তো, দ্যাট মানে নাউন ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এর নাম হচ্ছে নাউন ক্লজ। নেক্সট, নাম্বার 2, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। ছাতা যেটির হলুদ হাতল আছে সেটা আমার। তাহলে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা জানো তো? এখানে সাবঅর্ডিনেট ক্লজ হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কী করে বুঝলাম? কারণ আর এটা কি ক্লজ আগে বলে দিই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এডিজে ক্লজ। হ্যাঁ, এডিজে সিএল ক্লজ লিখে দিলাম। বন্ধুরা, অ্যাডজেক্টিভ ক্লজের নিয়ম হচ্ছে যাকে বোঝানো হচ্ছে না, যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে তার ঠিক পরেতেই এই সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসবে। এখানে ছাতার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে ছাতার পরেতে যা লেখা আছে ছাতার পরেতেই দেখো হুইচটা বসেছে, মানে ছাতার সম্বন্ধে বলা আছে ছাতা যেটা হলুদ হাতল আছে সেটা আমার। তাহলে এখানে হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল এটা হচ্ছে এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্য আমব্রেলা ইজ মাইন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ মানে পিসি। আর আগেরটাতে তোমার আই এক্সপেক্টটা হচ্ছে পিসি মানে প্রিন্সিপাল ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ তো বলেই দিলাম দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এখানে কোনটা ক্লজ? এখানে হচ্ছে দ্য আমব্রেলা ইজ মাইন, দ্য আমব্রেলা ইজ মাইন এটা হচ্ছে পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল এটা হচ্ছে এসসি মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝতে পেরেছ বন্ধুরা? এরপরে আছে 4 দাগ, মিনিং ফ্রম আনসিন। আনসিন থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে, একটি আছে 1 নাম্বার। ওকে, তো দেখো না কোন ওয়ার্ডটা আছে। শর্টেজ মানে হচ্ছে ঘাটতি, মানে স্কেয়ারসিটি মানে হচ্ছে ঘাটতি। ওকে,
বন্ধুরা, সবচেয়ে জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা। সক্রেটিস বলে গেছে। লাইনটার খুব বড় একটা মানে আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেন এই লাইনটা বলা আছে। সবচেয়ে জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা। ধরো কোনো একটা ঘটনা ঘটেছে, তোমাকে কেউ জিজ্ঞাসা করছে এই ঘটনা সম্পর্কে তুই কিছু জানিস, তুমি যদি বলে দাও যে আমি জানি না, সেখানে আর কিন্তু কোনো কথা হবে না। বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের পরিচয়। বন্ধুরা, এরপরে আমরা প্রবেশ করছি রাইটিংয়ে। তো রাইটিংয়ের ক্ষেত্রে বলে রাখি, তোমরা কিন্তু রাইটিংগুলো নিজেরা লেখার চেষ্টা করবে, প্র্যাকটিস করতে শুরু করো। দেখবে নিজে লিখতে গেলে না, হয়তো তুমি লিখতে পারছো না, তুমি সেই বিষয় সম্পর্কে জানো না, হয়তো লিখতে পারছো কিন্তু সেন্টেন্সগুলো ভুল যাচ্ছে, গ্রামাটিক্যাল ভুল যাচ্ছে, স্পেলিং ভুল যাচ্ছে। সেগুলো কেন ভুল যাচ্ছে? কারণ তো একটাই উপায়, তুমি তো লেখোনি এতদিন। আগে তো লেখার চেষ্টা করো, দেখবে সমস্ত রোগ কিন্তু সেরে যাবে। একদম গ্যারান্টি দিচ্ছি আমি। লেখার চেষ্টা করো, দেখবে সমস্ত রোগ সেরে যাবে, তুমি ভালোভাবে লিখতে পারবে। সুতরাং ভয় নয়, লজ্জা নয়, লিখতে শুরু করো। যেমন পারবে তেমন লেখো, নিজে লেখার চেষ্টা করো। আর আমি এখানে যে রাইটিংটা দেওয়া আছে সেটা পড়ে শোনাচ্ছি, দেখে নাও তোমরা। বন্ধুরা দেখো কি বিষয়ে রাইটিংটা লিখতে বলেছে। রাইট এ প্যারাগ্রাফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ফ্লোচার্ট অন দ্য পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন 6। বন্ধুরা 6 নম্বরের প্যারাগ্রাফ কী সম্পর্কে? পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, মানে স্কুল ম্যাগাজিনের প্রকাশ কীভাবে হচ্ছে সেই ব্যাপারে একটি ছোট্ট প্যারাগ্রাফ। হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা হিন্টসগুলো দেখে নাও এবং হিন্টসগুলো দেখে দেখে তোমরা লেখার চেষ্টা করবে, দেখবে লিখতে পারবে। দেখো, স্কুল ম্যাগাজিন কমিটি ফর্মড, প্রথমে একটি স্কুল ম্যাগাজিন কমিটি গঠন করা হলো। নোটিশ ফর কন্ট্রিবিউশন, এবং নোটিশ প্রদান করা হলো যে একটা স্কুলের পত্রিকা বা ম্যাগাজিন বের হতে চলেছে। ম্যানুস্ক্রিপ্টস কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার, শিক্ষক মহাশয়দের কাছ থেকে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন রকমের লেখা সংগ্রহ করা হয়। শর্টেড অ্যান্ড স্ক্রিন, সেই লেখাগুলো বাছাই করা হয়, স্ক্রিনিং করা হয়। প্রিপেয়ারিং এ রাফ ড্রাফট, একটি খসড়া প্রস্তুত করা হয়। ম্যানুস্ক্রিপ্ট সেন্ড টু দ্য প্রিন্টার, এবং ছাপাখানাতে ম্যানুস্ক্রিপ্টগুলো পাঠানো হয়। প্রুফ কারেকশন, ভুল সংশোধন করা হয়। সেন্ড ফর ফাইনাল পাবলিকেশন, এবং একদম শেষ পাবলিকেশনের জন্য পাঠানো হয়। প্রিন্টেড অ্যান্ড বাউন্ড ইন বুক ফর্ম, তারপর ছাপানো হয়, বইয়ের আকারে প্রকাশ করা হয়, ডিস্ট্রিবিউটেড এবং বিতরণ করা হয়। তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে, তোমরা লিখতে পারবে, এবং তোমরা যা লিখতে পারবে না তারা কিন্তু আমার কাছ থেকে হেল্প নেবে। আমি যে ডেমোটা দেখাচ্ছি সেখান থেকে তোমরা হেল্প নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু লিখতে পারবে। তো প্রথমে একটা টাইটেল দেবে। কী টাইটেল দেবে? পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিনের প্রকাশ। দেখো, আর স্কুল ম্যাগাজিন ইজ এ ফোরাম অফ দ্য বার্ডিং রাইটার্স। একটি স্কুল ম্যাগাজিন উদীয়মান লেখকদের একটি ফোরাম। সো এভরি স্কুল হ্যাজ ইটস ম্যাগাজিন, তাই প্রত্যেকটা স্কুলের একটি করে পত্রিকা থাকে। টু পাবলিশ আ স্কুল ম্যাগাজিন, আ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড অ্যাট ফার্স্ট। একটি স্কুল ম্যাগাজিন প্রকাশের জন্য প্রথমে একটি ম্যাগাজিন কমিটি গঠন করা হয়। দেন দিস কমিটি সার্ভস আর নোটিস ফর কন্ট্রিবিউশনস টু দ্য ম্যাগাজিন। তারপর এই কমিটি পত্রিকায় অবদানের জন্য একটি নোটিশ প্রদান করে। ম্যানুস্ক্রিপ্টস অফ ডিফারেন্ট টপিক্স such as science, literature, sports, entertainment, drawing, etc. are collected from students and teachers. তারপর এই কমিটি পত্রিকায় অবদানের জন্য একটি নোটিশ প্রদান করে। বিজ্ঞান, সাহিত্য, খেলাধুলা, বিনোদন, ছবি আঁকা ইত্যাদি বিভিন্ন বিষয়ের পাণ্ডুলিপি ছাত্র ও শিক্ষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। নেক্সট, দিস ম্যানুস্ক্রিপ্টস আর শর্টেড অ্যান্ড স্ক্রিনড। এরপরে ওই পাণ্ডুলিপিগুলি সাজানো হয় এবং স্ক্রিন করা হয়। হোয়েন দ্য শর্টিং ইজ ওভার, আ রাফ ড্রাফট ইজ প্রিপেয়ার্ড উইথ ডিফারেন্ট সেকশনস অ্যান্ড দ্য ম্যানুস্ক্রিপ্টস আর সেন্ট ফর প্রিন্টিং। বাছাই শেষ হলে বিভিন্ন বিভাগ সহ একটি মোটামুটি খসড়া তৈরি করা হয়। নাও দ্য প্রুফ কারেকশনস আর ডান, এবং পাণ্ডুলিপিগুলি ছাপার জন্য পাঠানো হয়। না, তারপর অ্যান্ড সেন্ট ফর প্রিন্টিং মানে পাঠানো হয়, সংশোধন পাঠানো হয়, এবং এক প্রমাণ মানে যেটা দেওয়া হয়েছে সেটা সংশোধন করা হয়। আফটার দ্যাট দ্য রাইটিংস আর সেন্ট ফর ফাইনাল পাবলিকেশন। এরপর লেখাগুলো চূড়ান্ত প্রকাশের জন্য পাঠানো হয়। দেয়ার আফটার দ্য রাইটিংস আর প্রিন্টেড ইন বুক ফর্ম অ্যান্ড বাউন্ড। এরপর লেখাগুলো ওই বই আকারে মুদ্রিত হয়। ফাইনালি দ্য ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এবং সবশেষে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বা মধ্যে পত্রিকাগুলো বিতরণ করে দেওয়া হয়। তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।